হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইলিয়াস ইংলিশ ওয়ার্ডস ফ্রি লেসন। সো আমাদের ফ্রি লেসনের ধারাবাহিকতায় আজকে আমরা নতুন একটি লেসন নিয়ে হাজির হয়েছি। আমাদের প্রিভিয়াস লেসনটা ছিল আইএলটিএস রিডিংয়ের কীভাবে হেডিং ম্যাচিং সলভ করতে হয়। আজকের লেসনটা কিছুটা সিমিলার। আজকের লেসনটা আমরা আসলে ইনফরমেশন ফাইন্ডিং এই ধরনের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সো আমাদের আজকের কোয়েশ্চেনের সোর্সটা হচ্ছে আইএলটিএস ক্যামব্রিজ 16। আমরা হচ্ছে পেজ 65 অ্যান্ড 66 এখান থেকে আসলে আমরা আলোচনা করছি এবং এর টেস্ট নাম্বার হচ্ছে টেস্ট 3। সো প্যাসেজের টাইটেলটি দেখি আমরা প্রথমে, ক্লাইমেট চেঞ্জ রিভিলস এনশিয়েন্ট আর্টিফ্যাক্টস ইন নরওয়েজ গ্লেসিয়ার্স। আমাদের ইনফরমেশন ফাইন্ডিং এবং ইনফরমেশন ক্লাসিফাইং ইনফরমেশন এই ধরনের প্রশ্ন সলিউশনের ক্ষেত্রে আমাদের প্রথমে যে টেকনিকটা মনে রাখতে হবে যে আমরা আগে প্রথমে প্রশ্ন পড়বো না, আগে আমাদের প্যাসেজ পড়তে হবে। এই টেকনিকটা অন্যান্য টেকনিকগুলোর থেকে একটু ডিফারেন্ট। অন্যান্য কোয়েশ্চেন আমরা যেরকম আগে বলতাম যে আগে কোয়েশ্চেনটা দেখবো, আমরা ক্লু নেব, দেন আমরা প্যাসেজে যাব, বাট এখানে আমাদের টেকনিকটা একটু রিভার্স হয়ে যাবে। আমরা আগে প্যাসেজটা পড়বো, দেন আমরা আমাদের অপশনসগুলো দেখবো। ওকে, সো উইদাউট ফার্দার এডু লেটস ডাইভ ইনটু টুডেজ লেসনস। আমরা প্রথমে চলে যাই প্যাসেজ এতে। Well above the tree line in Norway's highest mountains, ancient fields of ice are shrinking as Earth's climate warms. So আমাদের যদি কোনো vocabs স্ট্রং না থাকে বা vocabs যদি আমাদের ভালো না জানা থাকে, সেক্ষেত্রে আমাদের পদে পদে সাফার করতে হবে। সো ফার্স্ট অফ অল উই নিড টু মেক শিওর দ্যাট আওয়ার vocabs ইজ আপ টু দ্য মার্ক। সো প্রথম সেন্টেন্সের মধ্যে আমাদের যদি কোনো অপরিচিত vocabs থাকে, আমরা প্রথমে অর্থটা জেনে নেব। সেখানে হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের মধ্যে আসলে এখানে শুধু শ্রিঙ্কিং ছাড়া আর কোনো হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড নেই। শ্রিঙ্কিং অর্থ হচ্ছে সংকুচিত হয়ে যাওয়া। সো well above the tree line in Norway's highest mountains, ancient fields of ice are shrinking as Earth's climate warms. So পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে যে নরওয়ের যে হাইয়েস্ট মাউন্টেন এবং এনশিয়েন্ট ফিল্ড অফ আইস যেটা ছিল সেটা কি হচ্ছে, ক্রমাগতভাবে ছোট হয়ে যাচ্ছে। As the ice has vanished, it has been giving up the treasures it has preserved in cold storage for the last 6,000 years. Items such as ancient arrows and skis from Viking Age traders. একটি কমপ্লেক্স সেন্টেন্স, অবাক হওয়ার কিছু নেই। আমাদের রিডিং প্যাসেজগুলোতে এই ধরনের সেন্টেন্স বারবারই আসতে থাকে। সো অ্যাজ দ্য আইস হ্যাজ ভ্যানিশ, যখন বরফ ভ্যানিশ হয়ে গেল, ইট হ্যাজ বিন গিভিং আপ দ্য ট্রেজার্স, ট্রেজার্স মানে আমরা অবশ্যই জানি গুপ্তধন। ইট হ্যাজ প্রিজার্ভ ইন কোল্ড স্টোরেজ ফর দ্য লাস্ট 6,000 ইয়ার্স। 6,000 বছর ধরে যেই ধন সম্পদ এই কোল্ড স্টোরেজের মধ্যে আটকা ছিল, সেগুলো কি হচ্ছে, রিভিল হচ্ছে। কিভাবে? যেহেতু বরফ গলে যাচ্ছে। আইটেমস সাচ এজ, এখানে আইটেমের একটা ডেসক্রিপশন আছে। আইটেমস সাচ এজ এনশিয়েন্ট অ্যারোস, প্রাচীন তীর, এবং স্কিজ ফ্রম ভাইকিং এজ। সো ভাইকিং সময়কালীন যেসব স্কি ছিল ওই বণিকদের, সেগুলো। অ্যান্ড দোজ আর্টিফ্যাক্টস হ্যাভ প্রোভাইডেড আর্কিওলজিস্ট উইথ সাম সারপ্রাইজিং ইনসাইটস ইন্টু হাউ এনশিয়েন্ট নরওয়েজিয়ানস মেড দেয়ার লিভিংস। সো কিছু ইন্টারেস্টিং ফাইন্ডিং ছিল প্রত্নতাত্ত্বিকদের কাছে, কিভাবে আসলে প্রাচীন নরওয়েজিয়ানরা তাদের জীবিকা নির্বাহ করত। সো আমরা যদি একটু সামারাইজ করে ফেলি আমাদের ফার্স্ট প্যাসেজটার মধ্যে আসলে কি ইনফরমেশন আমরা পেয়েছি। আমাদের ফার্স্ট প্যাসেজের মধ্যে ইনফরমেশন ছিল যেহেতু পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে বরফ গলে যাচ্ছে এবং বরফ গলে যাওয়ার পরে কিছু ধন সম্পদ বের হয়ে আসছে যেটা দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়ে ছিল, এবং এটা বিজ্ঞানীদেরকে বা আর্কিওলজিস্টদেরকে নতুন একটা ধারণা দিচ্ছে যে কিভাবে প্রাচীন নরওয়েজিয়ানরা তাদের জীবিকা নির্বাহ করত। এইটুকু হচ্ছে আমাদের মেইন ইনফরমেশন। না, আমরা যদি এখন অপশনসগুলো দেখি আমাদের কি কি অপশনস আছে। আমাদের কোয়েশ্চেন হচ্ছে 6টি, আমাদের প্যাসেজ কিন্তু হচ্ছে 8টি সরি। সো আমাদের প্যাসেজ এবং কোয়েশ্চেনের অ্যামাউন্ট সেটা কিন্তু অলওয়েজ একটু ম্যাচ করে নিতে হবে। সামটাইমস দেয়ার উড বি মোর কোয়েশ্চেন, সামটাইমস দেয়ার উড বি মোর প্যাসেজেস। সো ইউ নিড টু অলওয়েজ লুক ফর হোয়াট দ্য রিকোয়ারমেন্টস আর। সো আমাদেরকে প্রথম প্যাসেজের আমরা সামারিটা নিলাম। আমরা অপশনসগুলো দেখি। প্রথম অপশনস, অ্যান এক্সপ্লেনেশন ফর ওয়েপন্স বিং লেফট বিহাইন্ড ইন দ্য মাউন্টেন্স। An explanation for weapons being left behind in the mountains। আমাদের কিন্তু প্রথম প্যাসেজে আমরা কোনো ধরনের কোনো ইনফরমেশন এই রিলেটেড পাইনি। সো নাম্বার 14 এটা আমাদের অ্যান্সার হচ্ছে না। নাম্বার 15, a reference to the physical difficulties involved in an archaeological expedition। সো প্রত্নতাত্ত্বিক যে এক্সপেডিশন সেগুলোর রিলেটেড যেসব ডিফিকাল্টিস, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 15 টাইটেল বলছে, বাট আমরা প্যাসেজ এতে কিন্তু এই ধরনের কোনো ইনফরমেশন পাইনি। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট অল্টারনেটিভ, an explanation why less food may have been available। আমাদের ফুড রিলেটেড কোনো কথাবার্তা আমরা প্যাসেজ এতে পাইনি। নেক্সট অপশন, a reference to the possibility of future archaeological discoveries। সো ভবিষ্যৎ প্রত্নতাত্ত্বিক যেই গবেষণা বা যেই ডিসকভারি সেগুলো সংক্রান্ত কোনো তথ্য কিন্তু আমরা পাইনি। নাম্বার 18, examples of items that would have been traded
ট্রেডার্সের কথা বলা ছিল, কিন্তু কোন আইটেমগুলো ট্রেড করা হইতো সেগুলো কিন্তু আমরা পাইনি। আমরা যদি একটু খেয়াল করে দেখি যে ট্রেডার্সের কোথায় আমাদের মেনশন ছিল, and those artifacts have provided, sorry, তার আগের লাইনটা দেখি আমরা, as the ice has vanished, it has been giving up the treasures it has preserved in cold storage for the last 6,000 years. Items such as ancient arrows and skis from Viking age traders. ট্রেডারদের কিছু আইটেম ছিল, কিন্তু এটা কিন্তু আমাদের পুরোপুরি অপশনটাকে হাইলাইট করছে না। এক্সাম্পলস অফ আইটেমস দ্যাট উড হ্যাভ বিন ট্রেডেড, এগুলো কিন্তু ওর সাথে ম্যাচ করছে না। সো দ্যাটস ওয়াই 18ও কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে না। সো লেটস মুভ অন টু 19. A reference to the pressure archaeologists are under to work quickly. সো আমরা আর্কিওলজিস্টদের ডিসকভারি এক্সপিডিশন সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু তারা কোন ধরনের ফিজিক্যাল ডিফিকাল্টিস বা প্রেশার ফিল করে সেটা কিন্তু প্যাসেজ এতে নেই। সো সবগুলো অপশনই আমরা খুঁজে দেখলাম, আসলে প্যাসেজ এতে কোনোটাই রিজেম্বল করছে না। সো দ্যাটস ওয়াই প্যাসেজ এ থেকে আমরা কোনো অ্যান্সার পাবো না। বিকজ একটা ব্যাপার মনে রাখবেন, সব প্যাসেজ থেকে আপনি উত্তর পাবেন না। যেহেতু আমাদের কোয়েশ্চেন হচ্ছে 6টি, আমাদের প্যাসেজ হচ্ছে 8টি, তার মানে কি দুটো প্যাসেজ থেকে আমরা অ্যান্সার পাবো না। সো এরকম একটা প্যাসেজ আমরা পেয়ে গেলাম, প্রথম প্যাসেজটা থেকে আমরা অ্যান্সার পাচ্ছি না। আমরা পরবর্তী প্যাসেজে চলে যাব। প্যাসেজ বি, organic materials like textiles and hides are relatively rare finds at archaeological sites. So organic materials হচ্ছে টেক্সটাইল এবং হাইডস। এখানে হাইড হচ্ছে গোপনীয়তা না, এই হাইডের অর্থ হচ্ছে চামড়া। সাধারণত কোনো বন্য প্রাণীর চামড়াকে হাইড বলে থাকে, স্পেশালি এটা যদি গরু বা ছাগলের চামড়া হয়ে থাকে, যেটা একটা কমোডিটির ভ্যালু আছে, সেটাকে আমরা হাইডস বলে থাকি আর কি, চামড়া বোঝায়। সো অর্গানিক ম্যাটেরিয়ালস লাইক টেক্সটাইলস, পোশাক আশাক, এবং গরুর চামড়া বা প্রাণীর চামড়া রিলেটিভলি রেয়ার ফাইন্ডস অ্যাট আর্কিওলজিক্যাল সাইটস, এগুলো কদাচিৎ পাওয়া যায়। দিস ইজ বিকজ আনলেস দে আর প্রোটেক্টেড ফ্রম দ্য মাইক্রো অর্গানিজমস দ্যাট কজ ডিকে, দে টেন্ড নট টু লাস্ট লং। বিকজ যে মাইক্রো অর্গানিজমের সে প্রোটেকশন যদি না থাকে, তাহলে এরা কি হয়ে যায়, ক্ষয়প্রাপ্ত হয়। ডিকে হচ্ছে ক্ষয়প্রাপ্ত হওয়া। দে টেন্ড নট টু লাস্ট লং, তারা আসলে দীর্ঘদিন টিকে থাকে না। Extreme cold is one reliable way to keep artifacts relatively fresh for a few thousand years, but once thawed out, these materials experience degradation relatively swiftly. So, extreme cold is one reliable way. অত্যধিক ঠান্ডা আসলে এইসব আর্টিফ্যাক্টকে একটু ভালো থাকতে সাহায্য করে। কত পর্যন্ত? few thousand years, কয়েক হাজার বছর পর্যন্ত। বাট যখন বরফটা গলা শুরু করে, thawed out means বরফ যখন গলে যাওয়া, এই প্রসেসটাকে thaw out বলে। These materials experience degradation relatively swiftly. খুব তাড়াতাড়ি আসলে এইসবের প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হয়ে যায়। ওকে, নাও পরবর্তী অংশটুকু পড়ি আমরা। With climate change shrinking ice cover around the world, glacial archaeologists need to raise the clock to find newly revealed artifacts, preserve them and study them. সো যেহেতু ক্লাইমেট চেঞ্জ এবং আইস খুব দ্রুত মানে শ্রিঙ্ক হয়ে যাচ্ছে, গ্লেশিয়ার আর্কিওলজি যারা হচ্ছে ওই বরফ বা ওই জাতীয় বিষয়গুলোতে নিয়ে তার প্রত্নতাত্ত্বিক অভিযান চালায়, তাদের রেস টু ক্লক মানে সময়ের বিপরীতে তাদেরকে, সময়ের চেয়ে দ্রুত গতিতে তাদের কি করতে হবে, নতুন আর্টিফ্যাক্টগুলোকে রিভিল করতে হবে, তাদেরকে সংরক্ষণ করতে এবং তাদের বিষয়ে গবেষণা করতে হবে। ইফ সামথিং ফ্র্যাজাইল ড্রাইজ অ্যান্ড ইটস উইন্ড ব্লোন, ইট মাইট বি ভেরি সুন বি লস্ট টু সায়েন্স, অর অ্যান অ্যারো মাইট বি এক্সপোজড অ্যান্ড দেন কভার্ড এগেন বাই দ্য নেক্সট স্নোস্টর্ম অ্যান্ড রিমেন ওয়েল প্রিজার্ভড। সো ইফ সামথিং ফ্র্যাজাইল, ফ্র্যাজাইল হচ্ছে ভঙ্গুর। So if something fragile dries and it is wind blown, it might be very soon lost to science. So কি হচ্ছে, যদি কোনো কিছু ভঙ্গুর, যদি কিছু শুকিয়ে যায় এবং যদি বাতাস উড়ে যায়, তাহলে এটা কি সায়েন্সের কাছ থেকে এটা কি হারিয়ে যাবে, আমরা এটা পাবো না। Or an arrow might be exposed and then covered again by the next snow and remain well preserved. So একটা তীর হতে পারে যে বরফ দ্বারা আবার ঢেকে গেল এবং আমরা পরবর্তী থেকে এটাকে খুঁজে পেলাম না। The unpredictability means that glacial archaeologists have to be systematic in their approach to field work. So যে অনিশ্চয়তা, আনপ্রেডিক্টেবিলিটি, অনিশ্চয়তা, দ্যাট গ্লেশিয়াল আর্কিওলজিস্ট হ্যাভ টু বি সিস্টেম্যাটিক, তাদের পদ্ধতিগতভাবে আগাতে হবে তাদেরকে ফিল্ড ওয়ার্ক করার জন্য। সো এটা হচ্ছে প্যাসেজ বি, রিলেটিভলি বড় একটা প্যাসেজ। বাট প্যাসেজ বি থেকে যদি আমরা এটাকে সামারাইজ করতে চাই, আসলে প্যাসেজ বিতে কি আছে ইনফরমেশন। প্রথমত আমরা প্রথম প্যাসেজের প্রথম অংশটাকে জানলাম যে আসলে অর্গানিক ম্যাটেরিয়ালগুলো কেন দুষ্প্রাপ্য, কারণ এগুলো অল্পতেই নষ্ট হয়ে যায়, মাইক্রো অর্গানিজমস একটা কারণ, প্লাস হচ্ছে এক্সট্রিম কোল্ড ভালো থাকে যদিও, কিন্তু যখন গলে যায় তখন এগুলো কি হয়ে যায়, ডিগ্রেড হয়ে যায়। সো এটা আমরা প্রথম প্যাসেজটুকুতে নিলাম। পরের অংশটুকুতে দেখি যে আসলে কি হচ্ছে, এই ক্লাইমেট চেঞ্জের কারণে আর্কিওলজিস্টদেরকে একটা সবসময় তাড়াহুড়োর মধ্যে থাকতে হয়, বিকজ তাদেরকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রিভিল করতে হবে, প্রিজার্ভ করতে এবং স্টাডি করতে হবে। এবং আরেকটা ব্যাপার এখানে আলোচনা এসেছে, সেটা হচ্ছে
যে আনপ্রেডিক্টেবিলিটি মিনস দ্যাট গ্লেশিয়াল আর্কিওলজিস্ট হ্যাভ টু বি সিস্টেমেটিক ইন দেয়ার অ্যাপ্রোচ টু ফিল্ড ওয়ার্ক, তো তাদেরকে পদ্ধতিগতভাবে আগাতে হবে। একটু সামারাইজ করে ফেলি আমরা প্যাসেজ বিটাকে। প্রথমে আলোচনা এসেছে অর্গানিক ম্যাটেরিয়ালগুলো কেন রেয়ার, কেন এগুলো দুষ্প্রাপ্য এবং এগুলো কিভাবে ভঙ্গুর। পরবর্তী অংশটাতে আসলো যে বিজ্ঞানীদেরকে কিভাবে আসলে সময়ের বিপরীতে কাজ করতে হয়, কিভাবে তাদেরকে এগুলো নোট করতে হয়, তারপর যে সংরক্ষণ করতে হয়, ওকে, পদ্ধতিগতভাবে আগাতে হয়। সো আমরা এবার অপশনসগুলোতে আবার যাব, একে একে আমরা অপশনসগুলো দেখি। প্রথমটার আমরা যেহেতু অ্যান্সার পাইনি, এখান থেকে আমরা দেখি কোন অ্যান্সার পাই কিনা। প্রথম অপশন, অ্যান এক্সপ্লেনেশন ফর ওয়েপন্স বিং লেফট বিহাইন্ড ইন দ্য মাউন্টেন্স, এখানে আমরা কোনো একটা মেনশন পাইনি, সো আমাদের অপশন আমরা অ্যাকসেপ্ট করতে পারছি না। A reference to the physical difficulties involved in an archaeological expedition, চ্যালেঞ্জের কথা আমরা জেনেছি প্যাসেজ বিতে, বাট there is no mention about physical difficulties. 16, an explanation of why less food may have been available, কোনো ফুড রিলেটেড কোনো কথা আমরা পাইনি। A reference to the possibility of future archaeological discoveries, ভবিষ্যতের কোনো আর্কিওলজিক্যাল ডিসকভারির ব্যাপারে কিন্তু আমরা কোনো ধরনের কোনো ইনফরমেশন পাইনি। এক্সাম্পলস অফ আইটেমস দ্যাট উড হ্যাভ বিন ট্রেডেড, এখানে কোনো আইটেমের এক্সাম্পল আমরা পাইনি। ফাইনালি, এ রেফারেন্স টু দ্য প্রেশার আর্কিওলজিস্ট আর আন্ডার টু ওয়ার্ক কুইকলি। অপশন 19টা আমাদের কাছে কিছুটা অ্যাকসেপ্টেবল মনে হচ্ছে, জাস্ট বিকজ আমরা কিন্তু কিছুটা রিলেভেন্ট ইনফরমেশন প্যাসেজে পেয়েছিলাম। রেফারেন্স টু দ্য প্রেশার আর্কিওলজিস্ট আর আন্ডার টু ওয়ার্ক কুইকলি, দ্রুত কাজ করার জন্য আর্কিওলজিস্টরা যে প্রেশারে থাকে কিনা সেটা কিন্তু এখানে এসছে। সো আমরা যদি প্যাসেজ বিতে আবার যাই, আমরা কিন্তু সিমিলার কিছু ইনফরমেশন আমরা প্যাসেজ বিতে পেয়েছি, যে তাদের প্রেশারটা কোথায়। উইথ ক্লাইমেট চেঞ্জ শ্রিঙ্কিং আইস, ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণে কি হচ্ছে, বরফ গলে যাচ্ছে। গ্লেশিয়াল আর্কিওলজিস্ট নিড টু রেজ দ্য ক্লক টু ফাইন্ড নিউলি রিভেল আর্টিফ্যাক্টস, নতুন আবিষ্কৃত যেসব আর্টিফ্যাক্ট আছে সেগুলোকে তাদেরকে সময়ের বিপরীতে, সময়ের চেয়ে দ্রুত গতিতে তাদের যেখানে কাজ করতে হবে, সময় এখানে তাদের বড় শত্রু, তাদেরকে সংরক্ষণ করতে হবে এবং তাদেরকে কি করতে হবে, পড়াশোনা করতে হবে, তাদের নিয়ে রিসার্চ করতে হবে। ইফ সামথিং ফ্র্যাজাইল ড্রাইজ অ্যান্ড ইজ উইন্ড ব্লোন, ইট মাইট বি ভেরি সুন লস্ট টু সায়েন্স। সো বাতাসে উড়ে গেলে বা বরফে আটকে গেলে বা ভঙ্গুর কোনো কিছু যদি শুকিয়ে যায়, তাহলে সেটা কি হবে, সায়েন্সের কাছ থেকে চিরতরে হারিয়ে যাবে। The unpredictability means that glacial archaeologists have to be systematic in their approach to field work. So গবেষণা কাজের ক্ষেত্রে তাদের এই যে অনিশ্চয়তা, সেটা কিন্তু তাদেরকে মাথায় রাখতে হয়। সো আমরা দেখলাম এখানে আসলে 2 থেকে 3 ধরনের চ্যালেঞ্জের কথা মেনশন হয়েছে। সো বাই মোস্ট লজিক্যাল রিজনস আমরা আসলে 19 এর অ্যান্সারটা আমরা প্যাসেজ বি শিওর হয়ে বলতে পারি, বিকজ এখানে আমরা যে চ্যালেঞ্জগুলো, যা প্রেশারের কথাগুলো এসছে, সেগুলো কিন্তু প্যাসেজ বিতে আমরা পেয়ে গেছি। সো আমাদের 19 যে কোয়েশ্চেন, সেটার অ্যান্সার হচ্ছে প্যাসেজ বি। আমরা ক্রস ম্যাচ করতে থাকবো একটার সাথে আরেকটা। আর রিমেম্বার, কোনো প্যাসেজ থেকে যদি প্রথমে অ্যান্সার না পাই, আমরা ওই প্যাসেজ নিয়ে লিঙ্গার করবো না। উই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট আওয়ার টাইম, বিকজ অ্যাজ ইউ নো, reading tests only have 1 hour to complete, and there are lots of different kind of questions that you have to attempt. So if you waste too much time only solving one question, and all the questions have equal marks, so there is no point of wasting time on one question. একটা কোয়েশ্চেনে স্টাক না থেকে আমরা কি করব, মুভ অন করতে থাকবো নেক্সট কোয়েশ্চেনগুলোতে। ওকে, সো কোয়েশ্চেন 19 অ্যান্সার হচ্ছে বি। নাও লেটস মুভ অন টু প্যাসেজ সি। Over a 9-year period, a team of archaeologists, which included large scale of Upland Country Council and James Barrett of the McDonald Institute for Archaeological Research, surveyed patches of ice in upland and area of south central Norway that is home to some of the country's highest mountains. সো প্রথমে একটা আমরা বিরাট বড় কমপ্লেক্স সেন্টেন্স পেলাম, এগুলো খুবই কমন, আমাদেরকে এগুলোতে অভ্যস্ত হয়ে যেতে হবে। Over a 9-year period, a team of archaeologists, which included large scale of Upland Country Council, Norway, and James Barrett of the McDonald Institute for Archaeological Research, surveyed patches of ice in upland and area of south central Norway that is home to some of the country's highest mountains. So 9 বছর একটা গবেষণা পিরিয়ড ছিল। a team of archaeologists, তাদের একটা দল, কাদের ছিল, লার্জ স্কেলে ছিল অপল্যান্ড কাউন্টি কাউন্সিল নরওয়ে এবং জেমস ব্যারেট ম্যাকডোনাল্ড ইনস্টিটিউট অফ আর্কিওলজিক্যাল রিসার্চ, সার্ভেড প্যাচেস, গবেষণা করেছিল প্যাচেস অফ আইস, বরফের অংশ, ইন অপল্যান্ড নরওয়ের একটা জায়গা, অ্যান্ড এরিয়া অফ সাউথ সেন্ট্রাল নরওয়ে দ্যাট ইজ হোম টু সাম অফ দ্য কান্ট্রিজ হাইয়েস্ট মাউন্টেন্স। সো অপল্যান্ড যেখানে হচ্ছে দেশটির নরওয়ের সবচেয়ে দীর্ঘতম যে পর্বতমালাগুলো, সেখানে একটি বরফের অংশ গবেষণা করেছিলেন কারণ 9 বছর ধরে লার্জ পিলো এবং হচ্ছে জেমস ব্যারেট।
Reindeer once congregated on these icy patches in the later summer months to escape biting insects, and from the late Stone Age, hunters followed. সো রেইনডিয়ার হচ্ছে হরিণের এক প্রজাতি, ওয়ান্স কংগ্রিগেটেড। সো কংগ্রিগেটেড অর্থটা কি? কংগ্রিগেটেড অর্থ হচ্ছে জড়ো হওয়া, সম্মিলিত হওয়া, সম্মেলন করা আর কি, হ্যাঁ। অন দিস আইসি প্যাচেস ইন দ্য লেটার সামার মান্থস, লেটার সামার মান্থস হচ্ছে গ্রীষ্মের পরবর্তী যেসব মাসগুলো, টু এসকেপ বাইটিং ইনসেক্টস। সো বেসিক্যালি মশা বা অন্যান্য যেসব প্রাণী ছিল, কীটপতঙ্গ, এদের কামড় থেকে বাঁচার জন্য এরা এখানে চলে আসতো। অ্যান্ড ফ্রম দ্য লেট স্টোন এজ, সো স্টোন এজ হচ্ছে প্রস্তর যুগ, ওইটা থেকে বাঁচার জন্য তারা এখানে চলে আসতো। হান্টার্স ফলোড, সো শিকারীরাও তাদের পিছু পিছু আসতো। In addition, trade routes threaded through the mountain passes of Upland, linking settlements in Norway to the rest of the Europe. বাড়তি হিসেবে যেটা ছিল যে ট্রেড রুট ছিল, বাণিজ্যের রাস্তা ছিল এখানে, এই পর্বতের ভেতর দিয়ে অপল্যান্ডকে কানেক্ট করেছিল, লিঙ্ক করেছিল কাদের সাথে? নরওয়েকে রেস্ট অফ দ্য ইউরোপের সাথে। এই প্যাসেজের প্রথম অংশটুকুর অর্থ হচ্ছে এরকম। এবার পরবর্তী অংশটুকুতে আমরা যাই, বেশ বড় প্যাসেজ এটা। The slow but steady movement of glaciers tends to destroy anything at their bases. So the team focused on stationary patches of ice, mostly above 1400 meters. So the slow but steady movement, ধীর বা স্থির যেসব মুভমেন্ট ছিল, গ্লেশিয়ার হচ্ছে কি? বরফ, tends to destroy anything at their bases, আর ভিতরে যা কিছু ছিল সবগুলোকে কি করতো? ধ্বংস করে ফেলতো। So the team focused on stationary patches. So দলটা কাকে কিসের উপর ফোকাস করেছিল? স্টেশনারি প্যাচ, যেটা ইমুভেবল, মুভ করছিল না, স্টেশনারি বা স্থিতিশীল। প্যাচেস অফ আইস মোস্টলি অ্যাবভ 1400 মিটার, সো 1400 মিটার উপরে যেসব স্থিতিশীল বরফ ছিল সেগুলোতে তারা ফোকাস করেছিল। দ্যাট আইস ইজ ফাউন্ড amid fields of frost weathered boulders, fallen rocks and exposed bedrock that for 9 months of the year is buried in snow. সো এই বরফটুকু কোথায় পাওয়া গেছিল? ফ্রস্ট ওয়েদার বোল্ডার্স, ফ্রস্ট ওয়েদার আর কি একদম তুষারাচ্ছন্ন যেসব পাথর, তারপর হচ্ছে এক্সপোজ বেডরক মানে পাথরের উপত্যকা যেটাকে বোঝানো হচ্ছে, 9 মাস ধরে সেগুলো কি ছিল? বরফের নিচে ছিল, তারা ওইটাতে ফোকাস দিয়েছিল। ফিল্ড ওয়ার্ক ইজ হার্ড ওয়ার্ক, হাইকিং উইথ অল আওয়ার ইকুইপমেন্ট, অফেন ক্যাম্পিং অন পারমাফ্রস্ট বাট ভেরি রিওয়ার্ডিং। সো ফিল্ড ওয়ার্ক যে কঠিন ওয়ার্ক, এটাই বলছে। হাইকিং উইথ অল আওয়ার ইকুইপমেন্ট, সকল যন্ত্রপাতি নিয়ে হাঁটাচলা করা, অফেন ক্যাম্পিং, প্রায় সময় প্র্যাঙ্কিং করা, পারমাফ্রস্ট মানে যেসব জায়গা সবসময় বরফাত যেতে থাকে, বাট ভেরি রিওয়ার্ডিং, এত কষ্টের মধ্যেও কিন্তু এটা কি করে? রিওয়ার্ডিং একটা অনুভূতি দেয়। ইউ আর রেস্কিউইং দ্য আর্কিওলজি, ব্রিংিং দ্য মেল্টিং আইস টু ওয়াইডার অ্যাটেনশন। সো প্রত্নতত্ত্ব একে তো হচ্ছে উদ্ধার করা হচ্ছে, ব্রিংিং দ্য মেল্টিং আইস টু ওয়াইডার অ্যাটেনশন। সো কি হচ্ছে যে অধিক মানুষের কাছে তাদেরকে নিয়ে আসছে, যে আর্কিওলজিক্যাল ফাইন্ডিং গুলো নিয়ে আসছে। ডিসকভারিং এ ইউনিক এনভায়রনমেন্টাল হিস্টরি, প্রাকৃতিক একটা ইতিহাস, একটা ইউনিক একটা প্রাকৃতিক ইতিহাসও তারা কি করছে? রিভিল করছে। অ্যান্ড রিয়েলি কানেক্টিং উইথ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, প্রাকৃতিক পরিবেশের সাথে কি করছে? সংযোগ স্থাপন করছে। এটা হচ্ছে ব্যারেটের বক্তব্য। সো প্যাসেজ সি কোয়াইট এ লার্জ টেক্সট, অনেকগুলো ইনফরমেশন আমাদের আছে, বাট আমরা যদি সামারাইজ করে ফেলি, প্রথমে এই অংশটুকুর মধ্যে আসলে কি আসছে? এই অংশটুকুর মধ্যে আসছে যে 9 মাস ধরে কারা গবেষণা করেছিলেন। আমরা এখানে দেখলাম যে লার্জ পিলো এবং জেমস ব্যারেট, তারা 9 মাস গবেষণা করেছিলেন। হরিণের আনাগোনা ছিল, তারা মূলত কীটনাশক বা কীট থেকে বেঁচে, মানে কীট পতঙ্গের কামড় থেকে বেঁচে থাকার জন্য এসেছিল, এবং শিকারীরা তাদের পিছু পিছু এসেছিল। প্লাস এটি একটি অংশ ছিল যেটা ইউরোপের সাথে নরওয়েকে কানেক্ট করেছিল। সেকেন্ড অংশটুকুর মধ্যে আসছে যে আসলে তারা কোথায় গবেষণা করেছিল, সেটা হচ্ছে মোস্টলি অ্যাবভ 1400 মিটার্স। এটা ছিল ফ্রস্ট ওয়েদার বোল্ডার্স, ফলেন রকস অ্যান্ড এক্সপোজ বেডরকের মধ্যে তারা 9 মাস গবেষণা করেছে। এবং শেষ অংশটুকুর মধ্যে আসলে ফিল্ড ওয়ার্ক যে কতটা কঠিন গবেষকরা তাই বলেছেন, কিন্তু শুধুমাত্র তারা গবেষণা যে শুধু কঠিন এটাও বলেননি, তারা বলেছেন যে গবেষণা আসলে কি? রিওয়ার্ডিং। এই রিওয়ার্ডিং কথাটা এখানে বলা আছে, এই রিওয়ার্ডের এক্সপ্লেনেশনটুকু শেষ লাইনটুকুর মধ্যে আছে। সো এটুকু হচ্ছে প্যাসেজ সি এর সামারাইজড ভার্সন। এখন আমাদের কাজ হচ্ছে অপশনস গুলোতে যাওয়া। সো আমরা অপশন 19 আমরা অ্যান্সার পেয়ে গেছি, সো এটা আমরা আর নিতে পারবো না। যদি কোনো অপশন সেকেন্ড টাইম নেওয়ার সুযোগ থাকে, তাহলে এইখানে রিকোয়ারমেন্টে বলে দেওয়া থাকবে যে ইউ মে সিলেক্ট ওয়ান অপশন মোর দ্যান ওয়ান্স। সো যেহেতু নাই, তার মানে কি আমাদের একটা অ্যান্সার একবারই নিব, আমরা দ্বিতীয়বার নিতে পারছি না। সো নাম্বার 19 আমরা বাদ দিয়ে দিব। আমাদের এখন প্রথম 5টা যেটা থাকে, এই 5টা দিয়ে আমরা আমার অ্যান্সার খুঁজে বের করবো। So an explanation for weapons being left behind in the mountains. আমাদের প্যাসেজ সিতে কোথাও কোনো উইপনের কথা আমরা পাইনি। সো অপশন 14 প্রথমেই বাদ, 14 নম্বরের অ্যান্সারটা পাচ্ছি না আমরা। 15 a reference to the physical difficulties involved in an archaeological expedition. আমরা কিছু চ্যালেঞ্জের কথা জেনেছি,
যে চ্যালেঞ্জের কথাগুলো প্যাসেজ সি এর শেষ অংশ দিকে আসছে, যেটা চ্যালেঞ্জিং কিভাবে, যে আমাদের অনেক সময় ক্যাম্পিং করতে হয়, নয় তারপর হচ্ছে কীটপতঙ্গের ব্যাপার স্যাপার থাকে, ঠান্ডার মধ্যে থাকতে হয়, এই চ্যালেঞ্জগুলো আমরা পেয়েছি। সো এটা আমাদের একটা পসিবল অ্যান্সার, বাট আমাদের বাকি অপশনসগুলো দেখে নিতে হবে। An explanation of why less food may have been available. সো আমাদের এখানে খাবারের সংকটের কথা কোনো কিছু আমরা পাইনি প্যাসেজ সিতে, এটা বাদ। অপশন 17, কোয়েশ্চেন 17, a reference to the possibility of future archaeological discoveries, ভবিষ্যতের যে প্রত্নতাত্ত্বিক যেসব গবেষণা ব্যাপার স্যাপার সেগুলো কিন্তু আমরা প্যাসেজটিতে পাইনি। সো 17 এর অ্যান্সার আমরা দিতে পারছি না প্যাসেজটা থেকে। নাম্বার 18, examples of items that would have been traded. সো যদিও এখানে ট্রেড লিঙ্ক আপের কথা ছিল, যে ইউরোপের সাথে নরওয়ে কানেকশন হয়েছিল মাউন্টেন দ্বারা, কিন্তু এখানে আমরা কোনো আইটেমের ডেসক্রিপশন পাইনি যেটা দিয়ে বুঝতে পারবো যে আসলে আইটেমগুলো ওই সময় ট্রেড হয়েছিল। সো আমাদের এই 5টা কোয়েশ্চেনের মধ্যে থেকে সুইটেবল টাইটেল প্যাসেজ সি এর জন্য আমাদের মনে হচ্ছে 15, বিকজ আমরা প্যাসেজ সিতে যদি যাই, এখানে কিছু ডিফিকাল্টিজ এবং চ্যালেঞ্জেস এর কথা আছে, যেমন ফার্স্ট অফ অল ফিল্ড ওয়ার্ক ইজ হার্ড ওয়ার্ক, প্রথমে তারা বলে নিল হাইকিং উইথ অল আওয়ার ইকুইপমেন্ট, often camping with on permafrost but very rewarding. So hard work প্রথমে আসলো, হাইকিং উইথ অল আর ইকুইপমেন্ট, তাদের যেসব যন্ত্রপাতি বা যেসব ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো নিয়ে পাহাড়ে ট্রেক করা বা হাইক করা, often camping on permafrost but very rewarding, পুরস্কারও পাওয়া যায়। You are rescuing the archaeology, bringing the melting ice to wider attention, এবং এটা হচ্ছে তার রিওয়ার্ড গুলো, কি কি তারা রিওয়ার্ড পেয়ে থাকে। ওকে, সো এইগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের আসলে প্যাসেজ সি এর অ্যান্সারটা হচ্ছে 15, a reference to the physical difficulties involved in an archaeological expedition, সেটা প্যাসেজ সি এর শেষের অংশ থেকে আমরা পেয়ে গেছি। ওকে, সো সি থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে আমাদের অপশন 15, এটার অ্যান্সার হচ্ছে সি। নাও লেটস মুভ অন টু প্যাসেজ ডি। At the ages of the contracting ice patches, archaeologists found more than 2,000 artifacts which formed a material record that ran from 4000 BCE to the beginnings of the Renaissance of the 14th century. So at the ages of the contracting ice patches, archaeologists found more than 2,000 artifacts. So কন্ট্রাক্টিং মিন্স হচ্ছে সংকীর্ণ হয়ে যাওয়া। সো আইস প্যাচ, যে বরফের যে অংশটুকু সেগুলো যে ছোট হয়ে গেছে, এখান থেকে আর্কিওলজিস্টরা কি পেলেন, মোর দেন 2000 আর্টিফ্যাক্টস, 2000-এর বেশি প্রত্নতত্ত্ব তারা খুঁজে পেলেন, which formed a material record that ran from 4000 BCE to the beginning of the Renaissance in the 14th century. সো এখানে একটা টাইম রেঞ্জের কথা বলা আছে, যেটা হচ্ছে 4000 BCE মিন্স খ্রিস্টের জন্ম 4000 বছর আগে থেকে টু দ্য বিগিনিংস অফ রেনেসাঁ ইন 14th century, 14 শতাব্দীর শুরুতে রেনেসাঁর যে পিরিয়ড, সেই পিরিয়ডের আগ পর্যন্ত এই সময়কাল ধরে তারা এই আর্কিওলজিক্যাল ফাইন্ডিং গুলো পেয়েছিল বা আর্টিফ্যাক্ট গুলো পেয়েছিল। মেনি অফ দ্য আর্টিফ্যাক্টস আর অ্যাসোসিয়েটেড উইথ হান্টিং। সো অনেকগুলো আর্টিফ্যাক্টে কি ছিল, কি শিকারের রিলেটেড ছিল। Hunters would have easily misplaced arrows and they often discarded broken bows rather than take them all the way home. So শিকারীরা কি করতো, মাঝে মধ্যেই অ্যারোগুলো হারিয়ে ফেলতো, এবং they often discarded broken bows, so যে ভাঙা ধনুগুলো সেগুলো তারা ফেলে যেত, then take them all the way home, so বাসায় নিয়ে যাওয়ার পরিবর্তে তারা এগুলো ফেলে যেত। Other items could have been used by hunters traversing the high mountain passes of upland. অন্যান্য আইটেমও হান্টাররা ইউজ করেছিল এই পাস অপল্যান্ড পাস করার জন্য। অল পারপাস আইটেম লাইক টুলস, কিজ এন্ড হর্স ট্র্যাক, এবং এখানে কিছু আইটেমের কথা উল্লেখ আছে, টুলস, কিজ এবং হর্স ট্র্যাক। সো এখানে কিছু আইটেমের কথা আমরা পেলাম। সো আমাদের সামারিটা যদি আমরা দাঁড় করাতে চাই, এই প্যাসেজ ডি এর সামারি হচ্ছে যে যখন বরফ শুকে, বরফ যখন ছোট হয়ে গেল, বরফের অংশটুকু 2000 আর্টিফ্যাক্ট তারা খুঁজে পেয়েছিল, এবং এটা ডেট শুরু হচ্ছে খ্রিস্টের জন্মের 4000 বছর আগে থেকে 14 শতাব্দী পর্যন্ত। এবং এখানে হান্টারদের কিছু লেফট ওভার আইটেমের কথা ছিল, তাদের ভাঙা ধনুক এবং হচ্ছে ফেলে দেওয়া হচ্ছে অ্যারো বা তীর, এগুলো তারা ফেলে যেত। অন্যান্য আইটেমের মধ্যে রয়েছে টুলস, কিজ এবং হর্স ট্র্যাক। সো এটা হচ্ছে সামারি কিছু আইটেমের কথা আসছে। নাও আমাদের কাজ হচ্ছে অপশনসে চলে যাওয়া। আমরা অপশনসে দেখি। ফার্স্ট অপশন, an explanation for weapons being left behind in the mountains. সো পর্বতের মধ্যে কিছু উইপন ফেলে যাওয়া হয়। এখন আমাদের প্যাসেজ ডিতে কিন্তু আমরা একটা উইপন পেয়েছি, সেটা হচ্ছে বাও, তীর ধনুক যেটা, আর তীর হচ্ছে অ্যারো। সো এটা কিন্তু তারা ফেলে যেত। এখন আমরা বাকি অপশনসের মধ্যে থেকে, যেহেতু আমরা আগে 19 এর অ্যান্সার পেয়ে গেছি এবং 15 এর অ্যান্সার পেয়ে গেছি, সো আমাদের 14, 16, 17 and 18
এই চারটা থেকে আমাদের অ্যান্সারগুলো আসতে থাকবে। সো আমাদের অপশনসগুলো লিমিটেড হয়ে আসছে। An explanation for weapons being left behind in the mountains. বাকি অপশনসগুলোর সাথে দেখি আমরা একটু ম্যাচ করে। An explanation of why less food, ফুডের কথা ছিল না। A reference to the possibility of future archaeological discoveries, আমরা প্যাসেজ ডিতে এই ধরনের কোনো ইনফরমেশন পাইনি। Examples of items that would have been traded, কিছু আইটেমের কথা ছিল কিন্তু এটা আসলে কখনো ট্রেডের কথা বলা ছিল না, সো দ্যাটস আমরা অপশন 18টাকেও নিতে পারছি না। সো বাই প্রসেস অফ এলিমিনেশন আমাদের সবচাইতে অ্যাপ্লিকেবল অ্যান্সার হচ্ছে প্যাসেজ ডি এর জন্য 14। An explanation for weapons being left behind in the mountains. সো আমরা একটা প্যাসেজ ডিতে আবার যাই, দেখি কোথায় তারা লেফট বিহাইন্ডের কথা বলেছে। সো আমরা যদি এখান থেকে একটু পড়ি, many of the artifacts are associated with hunting. সো অনেকগুলো আর্টিফ্যাক্ট কি ছিল, হান্টিং এর সাথে রিলেভেন্ট ছিল। Hunters would have easily misplaced arrows. Misplaced arrow হচ্ছে তীরগুলো তারা হারিয়ে ফেলতেন। They often discarded broken bows rather than take them all the way home. সো অনেক সময় তারা ভাঙা ধনুককে ফেলে দিত, পরিত্যক্ত করে দিত বা বাসায় নিয়ে যাওয়ার পরিবর্তে। সো এইখানেই তো আমরা প্রথম অপশনসটা দেখলাম, সেটার মধ্যে বলা ছিল an explanation for weapons being left behind in the mountains. সো left behind ওয়েপন ছিল কোনগুলা, broken bows, discarded bows. সো অপশন 14 যেটা কোয়েশ্চেন 14 এর অ্যান্সার হচ্ছে প্যাসেজ ডি। Now let's move on to next passage, passage E. Barrett's team radiocarbon dated 153 of the artifacts and compared those dates to the timing of major environmental changes in the region, such as periods of cooling or warming and major social and economic shifts such as the growth of farming settlements and the spread of international trade networks leading up to the Viking Age. বিরাট বড় একটা সেন্টেন্স। সো লেটস ব্রেক ইট ডাউন। ব্যারেটস টিম, ব্যারেট আমরা দেখেছিলাম যে দুইজন রিসার্চার ছিল, দুইজন রিসার্চারে একজন হচ্ছে ব্যারেট। সো ব্যারেটের টিম রেডিও কার্বন ডেটেড, এটা হচ্ছে একটা টেকনিক, 153 of the artifacts and compared those dates to the timing of major environmental changes. সো তারা কি করলো, ব্যারেটের টিম 153টা আর্টিফ্যাক্ট নিয়ে এগুলোকে সেই প্রিভিয়াস টাইমের সাথে মেজর এনভায়রনমেন্টে যে চেঞ্জ হয়েছিল ওই রিজিয়নে সাথে কম্পেয়ার করলো, সাচ অ্যাজ পিরিয়ডস অফ কুলিং অর ওয়ার্মিং, ঠান্ডা অথবা গরমের সময়কাল, অ্যান্ড মেজর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক শিফট, এবং হচ্ছে গুরুত্বপূর্ণ সামাজিক এবং অর্থনৈতিক পালাবদল, সাচ অ্যাজ দ্য গ্রোথ অফ ফার্মিং সেটেলমেন্টস, কৃষির যে বিপ্লব সেটা, এবং দ্য স্প্রেড অফ ইন্টারন্যাশনাল ট্রেড নেটওয়ার্ক, আন্তর্জাতিক বাণিজ্যের যে নেটওয়ার্ক সেটা, লিডিং আপ টু দ্য ভাইকিং এজ। সো ভাইকিং এজের আগ পর্যন্ত এই দুইটাকে পার্টিকুলারলি তারা ফোকাস দিয়েছিল। They found that some periods had produced lots of artifacts, which indicates that people had been pretty active in the mountains during those times. সো তারা দেখেছিল যে কিছু কিছু সময় আসলে অনেক বেশি পরিমাণে আর্টিফ্যাক্ট গুলো পাওয়া গেছিল, যেটা মিন করে যে তারা আসলে ওই সময়ের লোকজন ওই সময়টাতে পর্বতে বেশ অ্যাক্টিভ ছিল। But there were fewer no signs of activity during other periods. এবং কিছু কিছু সময়ে তাদের এত অ্যাক্টিভিটিও ছিল না। সো প্যাসেজ ই এর সামারির মধ্যে আমরা যদি করতে চাই সামারি, তো 153টা আর্টিফ্যাক্ট নিয়ে তারা কম্পেয়ার করেছিল বিভিন্ন সময়ের সাথে। স্পেশাল কিছু ইম্পর্টেন্ট টাইম যখন মানুষজন ফার্মিং শুরু করলো এবং ইন্টারন্যাশনাল ট্রেড নেটওয়ার্ক সাথে কানেক্টেড হলো, কিছু মেজর সোশ্যাল এবং ইকোনমিক্যাল চেঞ্জের কথাও আসছে, এবং কিছু কিছু সময় তারা যখন ফোকাস করে দেখলো যে কিছু সময় মানুষের আর্টিফ্যাক্ট পাওয়ার চান্স বেশি ছিল, ওটা মিন করছে যে মানুষ ওই সময় বেশি অ্যাক্টিভ ছিল, এবং কিছু কিছু সময় কম পাওয়া গেছিল, তাতে বোঝা যায় যে মানুষ এই সময় কম অ্যাক্টিভ ছিল। সো ইটস অল অ্যাবাউট আর্টিফ্যাক্টস অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ডিফারেন্ট হ্যাপেনিংস, স্পেশালি ডিউরিং আফটার অর বিফোর দ্য ভাইকিং এজ। সো আমরা অপশনসগুলোতে যাবো এখন। সো যেহেতু আমরা 14 এর অ্যান্সার পেয়ে গেছি, 15 এর অ্যান্সারও পেয়ে গেছি, 19 এর অ্যান্সারও পেয়ে গেছি, আমাদের অনলি 3টা অপশন 16, 17, 18। সো আমরা একটু দেখি। An explanation of why less food may have been available. ফুডের কথা কিন্তু আমরা পাইনি। A reference to the possibility of future archaeological discoveries, এটাও কিন্তু আমরা পাইনি। And examples of items that would have been traded. এক্সাম্পল, এখানে আইটেমের এক্সাম্পলও কিন্তু আমরা কোথাও পাইনি। সো আমাদের এই প্যাসেজটা থেকে আসলে কোনো অ্যান্সার আমরা পাচ্ছি না, প্যাসেজ ই থেকে আমরা কোনো অ্যান্সার পাচ্ছি না। সো আমাদের প্যাসেজ ইটা স্কিপ যাবে। সো লেটস মুভ অন টু প্যাসেজ এফ। What was surprising according to Barrett was the timing of this period. So প্রথমে একটা সারপ্রাইজিং থিং আসছে যেটা ব্যারেট মনে করে যে টাইমিং অফ দিস পিরিয়ড, সময়কালটা সারপ্রাইজিং। Uplands mountains present daunting terrain, and in periods of extreme cold, glaciers could block the higher mountain passes and make travel in the upper reaches of the mountains extremely difficult. So
অপল্যান্ডস মাউন্টেন প্রেজেন্ট ডন্টিং টেরেন। সো ডন্টিং হচ্ছে কি দুর্গম যে অবস্থা, মানে যেটা মানে দুর্গম মানে এটা যে খুব কষ্টকর বা খুব চ্যালেঞ্জিং একটা কাজ আর কি। সো অপল্যান্ডস মাউন্টেন প্রেজেন্ট ডন্টিং টেরেন, যে টেরেন হচ্ছে পর্বত উপত্যকা, যে উপত্যকাটা পার হওয়াটা আসলে খুবই চ্যালেঞ্জিং ছিল। এন্ড ইন পিরিয়ডস অফ এক্সট্রিম কোল্ড, অত্যধিক ঠান্ডা, গ্লেশিয়ার্স কুড ব্লক দ্য হায়ার মাউন্টেন পাসেস। সো গ্লেশিয়ার হচ্ছে বরফ, যেটা করতে কি হাই মাউন্টেন পাসগুলোকে ব্লক করে রাখতো, যাওয়া যেত না, অ্যান্ড মেক ট্রাভেল ইন দ্য আপার রিচেস অফ দ্য মাউন্টেন এক্সট্রিমলি ডিফিকাল্ট, এবং চ্যালেঞ্জিং করে ফেলতো উপরের অংশটাতে যাওয়া। সো প্রথম অংশটুকুর মধ্যে আমরা পেলাম টাইমিং এর কথা বলেছিল, এবং অপল্যান্ডের মাউন্টেন যেটা ছিল সেটা কি হতো, পার করাটা খুবই ডিফিকাল্ট, স্পেশালি বরফের কারণে রাস্তাটা এতই রিস্কি হয়ে থাকতো যে উপরের অংশের যাওয়াটা এক্সট্রিমলি চ্যালেঞ্জিং ছিল। Archaeologists assumed people would stick to lower elevations during a time like the late antique little ice age. সো প্রত্নতাত্ত্বিকরা যেটা মনে করেছে যে যেহেতু উপরের সময় ওই সময়টাতে উপরে যাওয়াটা খুব ডেঞ্জারাস ছিল, তারা লোয়ার এলিভেশনস মানে কি নিচু জায়গায় থাকতো ওই সময়টাতে, যেটা ছিল লেট অ্যান্টিক লিটল আইস এজ, ওই সময়টা তারা নিচু অংশটাতে থাকতো। এ শর্ট পিরিয়ড অফ ডিপার দেন ইউজুয়াল কোল্ড ফ্রম অ্যাবাউট 536 to 600 সিই, একটা ছোট পিরিয়ড যেখানে হচ্ছে কি নর্মালের চাইতে বেশি ঠান্ডা থাকতো 536 থেকে 600 সাল পর্যন্ত। বাট ইট টার্নড আউট দ্যাট হান্টার্স কেপ্ট রেগুলারলি ভেঞ্চারিং ইনটু দ্য মাউন্টেন্স ইভেন when the climate turned cold based on the amount of stuff they had apparently dropped there. কিন্তু এত তৎসত্ত্বেও মনে হচ্ছে যে শিকারীরা রেগুলারলি এই পর্বতের উপরে যেত যখন বরফ মানে অতিরিক্ত ঠান্ডা হয়ে যেত সবকিছু পরিবেশ, বেসড অন দ্য অ্যামাউন্ট অফ স্টাফ দে হ্যাড অ্যাপারেন্টলি ড্রপ দেয়ার। সো এই অ্যাজাম্পশনটা আসছে তারা যে পরিমাণ আইটেমস পাহাড়ে ড্রপ করেছিল সেটার উপর ভিত্তি করে। সো আমরা প্যাসেজের পরবর্তী অংশটুকু পড়ি। Remarkably though, the finds from the ice may have continued through this period, perhaps suggesting that the importance of mountain hunting increased to supplement failing agricultural harvest in times of low temperature, says Barrett. So Barrett একটা ইন্টারেস্টিং ক্লেম করছে এখানে যে এই বরফ থেকে যেসব জিনিসপত্র তারা খুঁজে বের করতো এই সময়টাতে যে পাওয়া গেছে, এগুলো সাজেস্ট করছে আসলে ওই সময় যে পর্বতে যে শিকারের যে গুরুত্ব সেটাকে উপরে এমফেসাইজ করার জন্য মনে হচ্ছিল যে এই কারণেই যে আসলে তাদের এগ্রিকালচারাল হারভেস্ট ওই সময় খুব ভালো ছিল না, যেহেতু তাপমাত্রা অনেক কম ছিল, সেহেতু এই এগ্রিকালচারাল হারভেস্ট কম থাকার কারণে তারা মাউন্টেনে বা পর্বতের শিকারের প্রতি তারা বেশি জোর দিয়েছিল। A colder turn in the Scandinavian climate would likely have meant widespread crop failure, so more people would have depended on the hunting to make up for those losses. So স্ক্যান্ডিনেভিয়ান পরিবেশের মধ্যে যদি খুব বেশি ঠান্ডা বিরাজ করতো তাহলে যেহেতু যে মানে ক্রপ ফেইলার যেটা শস্য না ফলার যে ব্যাপারটা সেটা কি হতো ব্যাপক আকার দেখা দিত। সো বেশি বেশি লোকজন কি করতো এই শিকারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেত এবং ওই ক্ষতিপূরণের জন্য তারা শিকারটা বেশি করতো। ওকে, সো এইটা হচ্ছে আমাদের প্যাসেজ এফ এর মূল অর্থ। এখন এটাকে যদি আমরা সামারাইজ করে ফেলি তাহলে আসলে আমরা বুঝতে পারি এখানে আসলে কেন আসলে এত ডিফিকাল্টি সত্ত্বেও মানুষজন পর্বতে গিয়ে শিকার করতে, এটা বেশ কিছু রিজন এখানে এসছে। প্রাইমারি রিজনটা আমরা পেলাম এখানে যে রেগুলারলি ভেঞ্চারিং ইনটু দ্য মাউন্টেন্স ইভেন হোয়েন ক্লাইমেট টার্ন কোল্ড বেসড অন দ্য অ্যামাউন্ট অফ স্টাফ দে হ্যাড অ্যাপারেন্টলি ড্রপ দেয়ার। সো আমরা যেটা ভেবেছিলাম প্রথমে যে চ্যালেঞ্জিং অনেক টাস্ক পাহাড়ে ওঠা, কিন্তু তারপর মানুষজন এখানে ভেঞ্চার করতো শিকারের জন্য, যেটা তার যে আইটেমগুলো ফেলেছিল সেটা থেকে বোঝা যায়। এবং পরবর্তীতে একটা কারণ বলা হয়েছে যে কেন আসলে এত শীত সত্ত্বেও মানুষ মাউন্টেনে গিয়ে শিকার করতো, জাস্ট বিকজ এই টেম্পারেচারের কারণে ক্রপ ফেলিয়ার হতো। সো দ্যাটস ওয়াই মোর পিপল উড হ্যাভ বিন ডিপেন্ডেন্ট অন হান্টিং টু মেক আপ ফর দোজ লসেস। সো শস্যের যে ক্ষতিটা ছিল সেই ক্ষতিটাকে পোষানোর জন্য তারা কি শিকারে যেত। সো এখানে তাদের কিছু হ্যাবিটের কথা আছে। সো আমরা এখন যদি অপশনসগুলোতে যাই, এখানে প্রথম অপশনসটা হচ্ছে an explanation for weapons being left behind in the mountains, অ্যান্সার পেয়ে গেছি, সো এটা আমরা নিচ্ছি না। রেফারেন্স টু দ্য ফিজিক্যাল ডিফিকাল্টিস, এর অ্যান্সারটা পেয়ে গেছি, আমরা নেব না। 16 explanation of why less food may have been available, এটা আমাদের কাছে একটা পসিবল অ্যান্সার, বিকজ আমরা জেনেছি যে অতিরিক্ত ঠান্ডার কারণে খাবারের সংকট দেখা দিত এবং এই সংকটের যে লস সেটা পূরণ করার জন্য অনেক লোক পাহাড়ে গিয়ে শিকার করতো। সো আমাদের একটা পসিবল অ্যান্সার পেয়ে গেলাম, বাট আমরা এক্সাইটেড হব না, আমরা সবগুলো অপশনসই ক্রস চেক করবো। এ রেফারেন্স টু দ্য পসিবিলিটি অফ ফিউচার আর্কিওলজিক্যাল ডিসকভারিজ, এটার মেনশন কোথাও ছিল না এই প্যাসেজের মধ্যে, সেটা আমরা অ্যান্সার হিসেবে নিচ্ছি না। এক্সাম্পলস অফ আইটেমস দ্যাট উড হ্যাভ বিন ট্রেডেড, কোনো ট্রেডিং এর আইটেমের কথা কিন্তু এখানে ছিল না। সো আমাদের an explanation of why less food may have been available, এটা আমরা এই প্যাসেজে পেয়ে গেলাম এফে, যেটা হচ্ছে কি এখানে আমরা যদি আবার একটু যাই যে লেস ফুড থাকার মূল কারণটাই হচ্ছে যে
Scandinavian climate would likely have meant widespread crop failures, যেটা হচ্ছে colder turn, so more people would have depended on hunting to make up for these losses. So আমাদের এই 16 এর অ্যান্সার হচ্ছে F. An explanation of why less food may have been available, এর অ্যান্সারটা হচ্ছে F. Okay. Now let's move on to passage G. Many of the artifacts Barrett's team recovered date from the beginning of the Viking Age, the 700s through the 900s CE. Trade networks connecting Scandinavia with Europe and the Middle East were expanding around this time. So many of the artifacts Barrett's team recovered date from the beginning of the Viking Age. So Barretteর যেসব আর্টিফ্যাক্ট সে উদ্ধার করেছিল সেগুলো আসলে ভাইকিং এজের শুরু থেকেই পাওয়া গেছিল, যেটা হচ্ছে 700 থেকে 900 সাল পর্যন্ত। Trade networks connecting Scandinavia with Europe and to the Middle East were expanding around this time. So বাণিজ্যের যে নেটওয়ার্ক সেটা স্ক্যান্ডিনেভিয়া এবং ইউরোপের সাথে এবং মধ্যপ্রাচ্যের সাথে কি হচ্ছিল, বাড়ছিল এই সময়ের মধ্যে। Although we usually think of ships when we think of Scandinavian expansion, these recent discoveries show that plenty of goods traveled on overland roads like the mountain pass of Uppland. So ট্রেড নেটওয়ার্ক বড় হচ্ছিল, যদিও আমাদের অনেকে মনে করতাম যে আসলে জাহাজে করে স্ক্যান্ডিনেভিয়ান এক্সপেন্সটা হয়েছিল, বাট এই যে রিসেন্ট যে ডিসকভারি সেগুলো আসলে দেখাচ্ছে যে প্লেন্টি অফ গুডস ট্রাভেলড অন ওভারল্যান্ড রুটস। তো রাস্তার উপর দিয়ে আসলে অনেক পণ্য পরিবহন করা হয়েছিল, লাইক দ্য মাউন্টেন পাসেস অফ আপল্যান্ড। সো আপল্যান্ডে যে মাউন্টেন পাস রয়েছে, পর্বতের যে পাসটা রয়েছে, সেটার মতো করে অনেক জায়গা দিয়েই স্থল যেতে অনেকগুলো পণ্য পরিবহন করা হতো। And growing Norwegian crowns along with export markets would have created a booming demand for hides to fight off the cold, as well as antlers to make useful things like combs. And growing Norwegian crowns, so নরওয়ের যে শহরগুলো ছিল সেগুলো বড় হচ্ছিল, along with export markets, সাথে সাথে এক্সপোর্ট যেসব মার্কেট ছিল সেগুলোর সাথেই, would have created a booming demand, খুব চাহিদা তৈরি করেছিল কাদের জন্য, hides to fight off the cold, so ঠান্ডা বিতরণ করার জন্য চামড়া যেটা ইউজ করতো তারা, বন্যপ্রাণীর চামড়া, সেটার খুব ভালো একটা মার্কেট তৈরি হয়েছিল। অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টলার্স টু মেক ইউজফুল থিংস লাইক কম। সো কম হচ্ছে চিরুনি, আর অ্যান্টার হচ্ছে সাধারণত কোনো বন্যপ্রাণীর শিং বোঝায়, সাধারণত আমরা হরিণের শিংকে অ্যান্টলার বলে থাকি, হ্যাঁ। সো অ্যাজ ওয়েল অ্যাজ অ্যান্টলার্স টু মেক ইউজফুল থিংস লাইক কম। সো এই অ্যান্টলার দিয়ে চিরুনি তৈরি করা হতো। বিজনেস মাস্ট হ্যাভ বিন গুড ফর হান্টার্স, বিজনেস মাস্ট হ্যাভ বিন গুড ফর শিকারীদের জন্য ব্যবসাটা আসলে তখন বেশ লাভজনক ছিল। সো প্যাসেজ জি এর মধ্যে আসলে মূলত বাণিজ্য নিয়ে কথা বলা হয়েছে, যে বাণিজ্যের রুট বড় হচ্ছিল, কিন্তু আমরা জানতাম যে ওই সময় আমরা ধারণা করেছিলাম যে জাহাজের মাধ্যমে সব পণ্য পাঠানো হয়, কিন্তু আসলে দেখা গেলো যে মাউন্টেন পাস অফ আপল্যান্ডের মতো দুর্গম জায়গা দিয়ে, স্থল জায়গা দিয়ে আসলে অনেক পরিমাণ পণ্য পাঠানো হতো এবং টাউনগুলো বড় হতে লাগলো, মার্কেটের খুব ডিমান্ড ছিল, সাচ এজ হাইডস অ্যান্ড কমস, এবং বিজনেস ছিল ভালো কাদের জন্য, হান্টারদের জন্য। সো এটা হচ্ছে আমাদের সামারি। নাও লেটস গো ব্যাক টু আওয়ার কোয়েশ্চেন। আমাদের এখানে খুব বেশি কোয়েশ্চেন বাকি নেই, দুটো কোয়েশ্চেন বাকি আছে। সো আমাদের বাকি যে অপশনগুলো আছে সেগুলো আমরা এখন খুঁজবো না। সো আমাদের অপশন আর মাত্র দুটো বাকি আছে। সো আমরা যদি দেখি এখানে কি কি অপশনস, রেফারেন্স টু দ্য পসিবিলিটি অফ ফিউচার আর্কিওলজিক্যাল ডিসকভারিজ। সো যেহেতু এখানে কোনো ফিউচার আর্কিওলজিক্যাল ডিসকভারিজ এর কথা নাই, সো আমরা এই অপশনটা নিতে পারছি না। সো আমাদের পরবর্তী অপশন যেটা এক্সাম্পলস অফ আইটেমস দ্যাট উড হ্যাভ বিন ট্রেডেড, এখানে কিন্তু আমরা বেশ কিছু আইটেমের কথা পেয়েছি যেগুলো ট্রেড করা হতো। সো এই আইটেমগুলো কি কি, আমরা একটু আগে দেখলাম যে হাইডস মানে চামড়া এবং হচ্ছে কি কমস চিরুনি। সো দুইটা পার্টিকুলার আইটেমের কথা আমরা পেয়েছি। সো আমাদের কারেক্ট অ্যান্সারটা হচ্ছে জি। সো কোয়েশ্চেন 18 যেটা হচ্ছে আসলে বেসিক্যালি এক্সাম্পলস অফ আইটেমস দ্যাট উড হ্যাভ বিন ট্রেডেড, সেটার অ্যান্সার হচ্ছে জি। সো ফাইনালি আমাদের অপশন হচ্ছে এইচ। এইচ প্যারাগ্রাফটা আমরা একটু পড়ি। Norway's mountains are probably still hiding a lot of history and prehistory in remote ice patches. So নরওয়ের যে পর্বতগুলো সেগুলো আসলে কি probably still hiding a lot of history, আরো অনেক ইতিহাস লুকিয়ে রেখেছে এবং প্রিহিস্টরি প্রাগৈতিহাসিক কিছু ব্যাপার স্যাপারও লুকিয়ে রয়েছে in remote ice patches. So ice patches হচ্ছে যে বরফে আচ্ছাদিত জায়গা। When Barrett's team looked at the dates for their sample of 153 artifacts, they noticed a gap with almost no artifacts from about 3800 to 2200 BCE. So Barrett's টিম যখন তাদের 153টা আর্টিফ্যাক্টসের
তারিখগুলো দেখলো যে কবে নাগাদ তাদের পাওয়া গেছে, তারা একটা নোটিসেবল গ্যাপ লক্ষ্য করলো, যেটা হচ্ছে 3800 থেকে 2200 সাল পর্যন্ত কোনো আর্টিফ্যাক্ট নাই। ইনফ্যাক্ট আর্কিওলজিক্যাল ফাইন্ডস ফ্রম দ্যাট পিরিয়ড আর রেয়ার অল ওভার নরওয়ে। প্রকৃতপক্ষে এই সময়কালের মধ্যে থেকে যেসব আর্টিফ্যাক্ট বা আর্কিওলজিক্যাল ফাইন্ডিং ছিল, গোটা নরওয়েতে এগুলো কি এক্সট্রিমলি রেয়ার। The researchers say that could be because many of those artifacts have already disintegrated or are still frozen in the ice. একটা রিজনও বলছে যে গবেষকরা মনে করেন যেটা হচ্ছে যে এগুলো থাকার কারণ হচ্ছে তারা কি আলাদা আলাদা হয়ে গেছে এবং অথবা স্টিল ফ্রোজেন, অথচ এখন এটা কি ঠান্ডায় জমাট বেঁধে আছে বরফে। দ্যাট মিনস আর্কিওলজিস্ট কুড বি এক্সট্রাক্টিং সাম অফ দোজ আর্টিফ্যাক্টস ফ্রম রিট্রিটিং আইস ইন ইয়ার্স টু কাম। সো এটা বোঝা যাচ্ছে যে প্রত্নতাত্ত্বিকেরা আসলে এই কিছু আর্টিফ্যাক্ট গুলো এই বরফ থেকে ভবিষ্যতে বা আপকামিং ইয়ারগুলোতে তারা বের করতে পারে। সো প্যাসেজ এইচ এর মধ্যে আমরা যেটা জানতে পারলাম, আমাদের পসিবিলিটির কথা বলা আছে যে আসলে এত আর্টিফ্যাক্ট গুলো পাওয়ার পরও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আসলে আর্টিফ্যাক্ট পাওয়া যায়নি, এবং শুধুমাত্র এটা বরফের এরিয়ার মধ্যে না, এটা পুরো নরওয়েতেই আসলে এই সময়কালের মধ্যে তেমন কোনো আর্টিফ্যাক্ট পাওয়া যায়নি। এবং রিসার্চাররা আশা করছেন যে আপকামিং ইয়ারগুলোতে তারা গবেষণার মাধ্যমে এই সময়কালের নতুন নতুন আর্কিওলজিক্যাল ফাইন্ডিংস গুলো বের করতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের প্যাসেজ এইচ এর সামারি। এখন আমাদের অপশন একটাই বাকি আছে শুধু, এই অপশন যেটা বাকি আছে সেটা হচ্ছে a reference to the possibility of future archaeological discoveries. সো আমাদের বাকি 5টার অ্যান্সার আমরা পেয়ে গেছি। সো র্যান্ডমলি আমাদের একটা অপশনসই বাকি আছে একটা কোয়েশ্চেনের জন্য। আমাদের ফাইনাল যে প্যাসেজ, সেই প্যাসেজটা থেকে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এখানে বলা হচ্ছে রেফারেন্স টু দ্য পসিবিলিটি অফ ফিউচার আর্কিওলজিক্যাল ডিসকভারিজ, যেটা কিনা আমাদের প্যাসেজ এইচ এর লাস্ট লাইনটাতে আমরা পেয়ে গেলাম। দ্যাট মিনস আর্কিওলজিস্ট কুড বি এক্সট্রাক্টিং সাম অফ দোজ আর্টিফ্যাক্টস ফ্রম রিট্রিটিং আইস ইন ইয়ার্স টু কাম। সো আপকামিং ইয়ার্সে আর্কিওলজিস্টরা এগুলো ফাইন্ড আউট করতে পারবেন, যেটা সম্পূর্ণ রিজেম্বল করছে আমাদের কোয়েশ্চেনের সাথে। And a reference to the possibility of future archaeological discoveries. So question 17 এর অ্যান্সার হচ্ছে H. সো এইভাবে আমরা ফাইন্ডিং ইনফরমেশন গুলো সলভ করে ফেললাম। সো আমাদের আজকে 6টা কোয়েশ্চেন ছিল মাত্র। সো আই হোপ যে নেক্সট যে ভিডিও লেসন হবে সেখানে আমরা ইনফরমেশন ফাইন্ডিং এর মতো এরকম আরো কিছু কোয়েশ্চেন সলভ করব। বাট দ্য কি ইজ ইউ নিড টু রিড দ্য প্যাসেজ ফার্স্ট। সো প্রথমে প্যাসেজগুলো পড়লে লাভটা হয় কি, প্যাসেজ পড়ার অনেকগুলো লাভ। প্রথমত সময় একটু যদি বেশিও লাগে আপনাকে প্যাসেজগুলোর সামারি বুঝে নিতে, আপনি সহজে সামারি বুঝে নিতে পারছেন। কোনো ইনফরমেশন যদি পার্টিকুলার মিসিংও হয়, বারবার পড়ার মাধ্যমে আপনি এগুলো কি হচ্ছে, আপনি বারবার মেমোরাইজ করতে পারছেন। বারবার একই ইনফরমেশনগুলো পড়ার কারণে আপনার অপশনসগুলোর মধ্যে থেকে আপনার বোঝা ইজি হচ্ছে যে আসলে কোন কোয়েশ্চেনটার অ্যান্সার কোন প্যাসেজ থেকে আসতে পারে। এবং এখানে ট্রিকের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে প্যাসেজে আসলে কোয়েশ্চেন চাইতে বেশি পরিমাণ প্যাসেজ থাকতে পারে। সো কিছু কিছু প্যাসেজ থেকে আপনি অ্যান্সার পাবেন না, তার মানে এই না যে ওই প্যাসেজটা আমার স্কিপ করার উচিত। কনটেক্সট বোঝার জন্য আসলে হলেও আপনাকে ওই প্যাসেজটা পড়তে হবে। এবং রিমেম্বার, এই ইনফরমেশন ফাইন্ডিং এর পরে যে অন্যান্য কোয়েশ্চেনগুলো থাকবে, ওই কোয়েশ্চেনগুলো কিন্তু যে প্যাসেজ থেকে আমরা অ্যান্সার পাইনি সেখান থেকে কিন্তু অ্যান্সার আসতে পারে। সো একটা প্যাসেজ পড়ার পরে যদি মনে করি যে এখান থেকে অ্যান্সার পাইনি, আমার সময়টা নষ্ট, এটা আসলে মনে করার কোনো কারণ নেই। ওই প্যাসেজ থেকে পরবর্তী কোয়েশ্চেন অ্যান্সার আমরা পেতে পারি। সো দ্য কি ইজ টু বি পেশেন্ট অ্যান্ড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য প্যাসেজ ইজ সেইং অ্যান্ড টু ফাইন্ড দ্য রিজেম্বলেন্স উইথ দ্যাট প্যাসেজ টু দ্য কোয়েশ্চেন। ধীরে সুস্থে যখন প্র্যাকটিস করবেন, এটা আপনার দিনকে দিন আরো আপনার ফলাফল ভালোর দিকে নিয়ে যাবে। সো আজকে আমরা লেসনটা দীর্ঘায়িত করছি না, আমাদের লেসন এ পর্যন্তই থাকবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা হেডিং ম্যাচিং বা ইনফরমেশন ফাইন্ডিং নিয়ে নতুন একটা কোয়েশ্চেন সলিউশন নিয়ে আসবো ইলিয়াস ইংলিশ ওয়ার্ল্ডের পক্ষ থেকে। টিল দেন, আল্লাহ হাফেজ।